আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে, বলছেন রিজভী। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজামায়াত শুরু। জানাবো এতে 400 এবং সামরিক অবকাঠামো ক্ষতির দাবি নাকচ ভারতের। রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, বলছেন গয়েশ্বর। এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারও হাসিনার মতো নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে, বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, 15 থেকে 16 বছর আগে গুম হওয়া সুমনের বাসায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, অথচ হত্যা মামলার আসামি সাবেক রাষ্ট্রপতি এয়ারপোর্ট দিয়ে পালাচ্ছে, সেদিকে তাদের দৃষ্টি নেই। সরকার প্রকারান্তরে কোনো না কোনোভাবে প্রকৃত ফ্যাসিস্টদেরকে, প্রকৃত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কিনা, এটা কিন্তু জনগণের মধ্যে সংশয় দেখা যেতেই পারে, প্রশ্ন দেখা যেতেই পারে। এই ধরনের সংশয় কিন্তু তৈরি হয়েছে। রিজভী বলেন, একটা দায়িত্বশীল নির্বাচিত সরকার থাকলে তাদের জনগণের কাছে জবাবদিহি থাকে। শেখ হাসিনার সেটি ছিল না। তার উদ্দেশ্য ছিল, তোরা যে যাই বলিস, আমি আমার ক্ষমতা ছাড়ছি না। যার ফলে শেখ হাসিনা একটার পর একটা ন্যারেটিভ তৈরি করত, কারণ তিনি আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। তিনি গণতন্ত্র মানেননি। তিনি গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলো কোনো কিছুই তার কাছে কোনো ধর্তব্যের বিষয় ছিল না। অপপ্রচার করে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছে শেখ হাসিনা। এখনো কিন্তু নানাভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। তাহলে তো একইভাবে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হচ্ছে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে যদি নির্বাচিত সরকার থাকতো তাহলে শাকসবজির দাম, মুরগির দাম যে বৃদ্ধি পেয়েছে, যার জন্য জনগণ তাদের কাছে জবাবদিহিতা চাইল, কিন্তু এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই। তারা শুধু বলছে আগের সংস্কার হোক, তারপরে নির্বাচন। তিনি বলেন, গতকাল রাজধানীর আদাবর এলাকায় সারা রাত বিদ্যুৎ ছিল না, এর জন্য আমরা কাকে বলবো? নির্বাচিত সরকার থাকলে স্থানীয় সংসদ সদস্য, মেয়র যারা থাকেন তাদের মধ্যে একটা দায়বদ্ধতা থাকে। ভবিষ্যতে ভোটের আশায় তারা ভালো কাজ করার চেষ্টা করে। এই সরকারের তো কোনো দায়বদ্ধতা নেই। রিজভী বলেন, খুনের আসামির সাবেক রাষ্ট্রপতি উনি চলে গেলেন, নানা কথা আমরা নানা দিক থেকে শুনতে পাচ্ছি। বিএনপি কোনো কথা বললেই নানা ধরনের অভিযোগ করা হয়। বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে বরাবরই আপোষহীন, যার কারণে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা রাস্তায় মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের 15 থেকে 16 বছর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে তাদের মুখোমুখি দাঁড়িয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করেছে অভিযোগ করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকার যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে গড়িমসি করছে, এটাই হচ্ছে জনগণের সংশয়ের সবচেয়ে বড় কারণ। এটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে, যার কারণে আমরা এই পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে সাবেক রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি চলে যাচ্ছেন এয়ারপোর্ট দিয়ে। সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিছু জানে না, অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে গুম হয়েছে যারা, তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন। তার বোন সানজিদা তুলি 2014 সাল থেকে মায়ের ডাক নামে একটি সংগঠন করে যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এটা কি সরকার জানে না? অথচ গত বৃহস্পতিবার তার বাসায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। কি অদ্ভুত বিষয় না? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে গণজামায়াত শুরু। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে গণজামায়াত শুরু হয়েছে। শাহবাগ মোড়ে শনিবার বিকেল 3টার পর গণজামায়াত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র শিবির, প্ল্যাটফর্ম, ইউনাইটেড পিপলস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, আপ বাংলাদেশ আহ্বায়ক আলী আহসান জোনায়েত, শিবিরের কেন্দ্রীয় নেতা সিবগাতুল্লাহ সহ বেশ কয়েকজন শাহবাগ মোড়ের বিজ্ঞাপন বোর্ডের নিচে সিঁড়ির ওপর অবস্থান নিয়েছেন। সার্জিস আলম বলেছেন, আজকে 1 মাইক থেকে 1 লক্ষে কর্মসূচি পালিত হবে। কেউ ভিন্ন মাইক ব্যবহার করবেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে। লীগ ধরো, জেলে ভরো, ব্যান ব্যান আওয়ামী লীগ। দফা 1, দাবি 1, লীগ নট কাম ব্যাক। 1, 2, 3, 4, চুপ্পু তুই গদি ছাড়। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা ইত্যাদি স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
AH-400 এবং সামরিক অবকাঠামো ক্ষতির দাবি নাকচ ভারতে। পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করেছে যা অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভূমিকা সিং সংবাদ সম্মেলন বলেন, পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে। তারা বলছে আদমপুরে ভারতীয় AH-400 এর ক্ষতি হয়েছে, সুরাট ও সিরসায় বিমান ঘাঁটি ধ্বংস হয়েছে, নাগরোটায় ব্রহ্মস স্পেস ডেরাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাবারুদ ডিপো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে। তিনি বলেন, ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে। একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেন, আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উস্কানি তৈরি করেছে এবং উত্তেজনা বাড়াচ্ছে। তিনি পাকিস্তানের সব দাবি ভিত্তিহীন বলে অভিহিত করে বলেন, আজ সকালে আমরা আবারও এই উস্কানিমূলক দৃষ্টিভঙ্গি দেখতে পেয়েছি। সংবাদ সম্মেলনে আরো দাবি করা হয়েছে যে পাকিস্তানি সেনাবাহিনী তাদের সৈন্যদের সামনের দিকে পাঠিয়েছে, যা ইঙ্গিত দেয় যে তারা পরিস্থিতি আরো খারাপ করে তুলতে চায়। সেখানে বলা হয়, ভারতীয় সশস্ত্র বাহিনী কার্যকরভাবে সব শত্রুতাপূর্ণ পদক্ষেপ প্রতিহত করেছে এবং উপযুক্ত জবাব দিয়েছে। ভারতীয় বাহিনী উত্তেজনা হ্রাসের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এদিকে পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশী দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে চলা সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের দিকে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত, এমনটি দাবি করেছে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ পত্রিকাটি জানায়। ভারতীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, নয়াদিল্লি তার পশ্চিমাঞ্চলীয় নৌবহরকে উত্তর আরব সাগরের দিকে এগিয়ে নিয়ে গেছে, যা করাচি উপকূল থেকে মাত্র 300 থেকে 400 মাইল দূরে অবস্থান করছে। এই স্ট্রাইক গ্রুপে রয়েছে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডেস্ট্রয় ফ্রিগেট ও সাবমেরিন বিধ্বংসী জাহাজ। এর কিছু জাহাজে রাশিয়ার সহায়তায় নির্মিত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে, যার গতি ম্যাক 3 পর্যন্ত এবং এটি 500 মাইল দূরের লক্ষ্যবস্তুকে 300 কেজির ওয়ারহেড নিক্ষেপে সক্ষম। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ভারতের এই পদক্ষেপ অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে এবং এতে পারমাণবিক যুদ্ধের সংখ্যা আরো বেড়েছে। রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, বলছেন গয়েশ্বর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ সব সমস্যার সমাধান নয়, সমস্যা মন মানসিকতার। পাকিস্তান সৃষ্টির মূল কারিগর ছিল মুসলিম লীগ, আজকে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, যা শুধু বড় দল ছিল আজ কয়েক ভাগে বিভক্ত। ভাসানী কাজী জাফরের নেতৃত্বাধীন ইউপিপিও বিলীন হয়ে গেছে। জনগণের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তারা এমনিতে বিলীন হয়ে যায়। গয়েশ্বর বলেন, আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে জনগণই ঠিক করে তারা গ্রহণযোগ্য বা কারা জনগণ কর্তৃক নিষিদ্ধ। আজকে আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চাচ্ছেন, কয়েকদিন পর তারাই যে বিএনপিকে নিষিদ্ধ করতে চাইবেন না তার গ্যারান্টি কি? আওয়ামী লীগ যদি দেশ ও গণতন্ত্রের জন্য প্রয়োজন হয়, মানুষ যদি মনে করে আওয়ামী লীগ দেশের জন্য গণতন্ত্রের প্রয়োজন, তাহলে জনগণই তাদের নিষিদ্ধ করে দেবে। তিনি বলেন, জামায়াত এখনো নিষিদ্ধ দল, এখনো তারা নিবন্ধন ফিরে পায়নি, তারপরও তাদের গুরুত্ব দিচ্ছে সরকার। এই জামায়াত কিভাবে নিষিদ্ধ হয়েছিল? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তার দাবি করতে হবে কেন? আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কলকাঠি কারা নাড়াচ্ছেন? যারা এই দেশে 1-11 এনেছিল তারাই অদৃশ্যভাবে এই সরকার চালাচ্ছেন। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, তিনি চলে গেলেন, রাষ্ট্রের 2 বারের প্রেসিডেন্ট, কোনো সংস্থা জানে না তিনি চাচ্ছেন। যখন ইমিগ্রেশন ক্রস করলেন তো সরকার তা জানে না, এটি বিশ্বাসযোগ্য নয়। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। আসলে সরকার কয়টা আছে? ইউনূস সরকার, ছাত্রদের সরকার। তিনি বলেন, আজকে আরাকান নিয়ে জনগণ ফুঁসে ওঠায় চুপ হয়ে আছে, সরকার কিন্তু এখনো একবারও বলেনি আমরা এগুলো করছি। ভারত পাকিস্তান সংঘাত কেন আগের চেয়ে ভিন্ন ও বিপজ্জনক? ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত গত 25 বছরের মধ্যে সবচেয়ে তীব্র রূপ ধারণ করেছে। অতীতের তুলনায় এবারের সংঘর্ষ অনেকটা ভিন্ন এবং আরো বিপজ্জনক, কারণ যুদ্ধ এখন কেবল কাশ্মীরে সীমাবদ্ধ নয়। উভয় পক্ষই একে অপরের সামরিক ঘাঁটি ও বড় শহরগুলোতে হামলা চালাচ্ছে। ভারত বলেছে, পাকিস্তান উচ্চগতির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করে একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনায় হামলা করেছে। পাল্টা জবাবে ভারত ও পাকিস্তানের রাডার ও কমান্ড সেন্টারে আঘাত হানে। একই সঙ্গে ভারতের দাবি, পাকিস্তানি সেনারা সামনে সীমান্ত অগ্রসর হচ্ছে, যা সংঘর্ষ আরো বাড়ানোর ইঙ্গিত দেয়। তবে উভয় পক্ষই বলেছে, অপরপক্ষ যদি সংঘর্ষ না বাড়ায় তাহলে তারাও তা করবে না। এর আগের দিন ভারত জানায়, পাকিস্তানের 300 থেকে 400 ড্রোন অনুপ্রবেশের জবাবে তারা সশস্ত্র ড্রোন ব্যবহার করেছে। পাকিস্তান দাবি করেছে তারা 77টি ভারতীয় ড্রোন ভূপাতিত করেছে। সীমান্ত জুড়ে ভারী গোলাগুলি চলছে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে এবারের সংঘর্ষ 2016 ও 2019 সালের মতো সীমিত আকারে নেই। ভারতের হামলা এবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ পর্যন্ত বিস্তৃত, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল অবস্থিত। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।